গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে 22শে আগস্ট 2025 সাল। আমার সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনী শুরু করলাম। এখন বাজছে ঠিক সকাল 8:30। আজকে আমরা এই লঞ্চে করে আরও দূরে যাব। কালকে যে সাইট সিনগুলো করেছিলাম বা কালকে যতক্ষণ আমরা এই লঞ্চে কাটিয়েছিলাম তার থেকেও আজকে আরও বেশিক্ষণ আমরা লঞ্চে কাটাবো। আজকে আমরা যে সমস্ত সাইট সিনগুলো দেখবো সেগুলো কিন্তু আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে। কালকে আমরা একটা লোকাল সাইট সিন করেছিলাম আর নদীর লঞ্চে করে ঘুরে বেরিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম লঞ্চে। এটুকুই ছিল আমাদের গতকালের প্রোগ্রাম। কিন্তু আজকের প্রোগ্রামটা আরও স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা সজনেখালি, তারপর এছাড়া এরকম আরও অনেক জায়গা আছে যেখানে জঙ্গলের আধিক্য খুব বেশি, ঘন জঙ্গলে ভরা নদী। সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আজকে আমরা লঞ্চে করে যাত্রা করব। তাই আজকের এই দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনীটা আরও আকর্ষণীয় হতে চলেছে। তো এখন আমি বসে আছি আমাদের সহচরী লঞ্চে। শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ কাহিনী। গতকাল রাতে ঝুমুর নাচ দেখে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর পরদিন সকালবেলায় ঠিক এই পথেরালয় ফেরিঘাট থেকে শুরু করেছিলাম আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবনের ভ্রমণ কাহিনী। আজকে হচ্ছে 22শে আগস্ট 2025 সাল। এখন বাজছে সকাল 9টা। আমাদের লঞ্চ এইমাত্র ছেড়ে দিল পথেরালয় ফেরিঘাট থেকে। এখন দীর্ঘ প্রায় 7 থেকে 8 ঘন্টা আমরা এই লঞ্চে কাটাবো। সারাদিন এই লঞ্চে থাকবো, খাওয়া দাওয়া করবো। সকালে জলখাবার থেকে শুরু করে বিকালের স্ন্যাক্স পর্যন্ত, দুপুরের লাঞ্চ, সমস্ত কিছু আজ সারাদিন ধরে এই লঞ্চেই করবো। আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে ভ্রমণ কাহিনী শুরু করলাম। দেখাতে চলেছি তোমাদের এক সুদীর্ঘ ভ্রমণ কাহিনী আমার লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আজকে শুরু হয়ে গেল আমার সুন্দরবনের দ্বিতীয় পরের ভিডিও, অর্থাৎ দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনী। এখন আছি সেই গতকালে যে লঞ্চটা আমরা ভাড়া করেছিলাম, সহচরী লঞ্চ, সেই লঞ্চে আছি এখন। আর সেই লঞ্চে করে এখন যাচ্ছি সুন্দরবনের আরও কয়েকটা আকর্ষণীয় সাইট সিন দেখতে। জলে কুমির, ডাঙায় বাঘ, এই প্রবাদটি যার জন্য সৃষ্টি সেটি হলো আমাদের গর্বের সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র ঠিকানা হচ্ছে এই সুন্দরবন। ইট কাঠের শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির আদিম রূপ দেখতে সুন্দরবনের বিকল্প নেই। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল বা বর্ষার মেঘলা দিন, সুন্দরবনের রূপ বদলায় ক্ষণে ক্ষণে। আর আপনি যদি সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। সুন্দরবন যাওয়ার সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস, বিশেষ করে শীতকালে, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আবহাওয়া এখানে তখন খুব মনোরম থাকে এবং নদী শান্ত থাকায় ভ্রমণে আরাম পাওয়া যায়। বন্য প্রাণী দেখার সম্ভাবনাও শীতকালে সবথেকে বেশি থাকে। তবে বর্ষাকালে সুন্দরবনের সবুজ রূপ এবং মেঘমেদুর আকাশ এক অনন্য পরিবেশ তৈরি করে, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই প্রিয় হয়ে থাকে। কলকাতা থেকে সুন্দরবন পৌঁছানোর প্রধান প্রবেশদ্বার হচ্ছে গদখালি। ট্রেনে গেলে শিয়ালদহ সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল ধরে শেষ স্টেশন ক্যানিংয়ে আপনাকে নামতে হবে। তারপর সেখান থেকে অটো বা ভ্যানে করে আপনাকে গদখালি ফেরিঘাটে পৌঁছাতে হবে। আর যদি সড়ক পথে আপনি কলকাতা থেকে এই সুন্দরবনে আসতে চান,
তাহলে কলকাতা থেকে সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে ধরে সরাসরি আপনি গদখালি পৌঁছাতে পারবেন। সময় লাগবে মোটামুটি আনুমানিক 3 থেকে 4 ঘন্টা। আর গদখালি থেকেই লঞ্চ বা বোটে করে শুরু হয় মূল জঙ্গল সাফারি যাত্রা। প্রসঙ্গত বলে রাখি, আমরা কিন্তু এই লঞ্চ জার্নিটা শুরু করেছিলাম সোনাখালি থেকে। সোনাখালি থেকে আমরা প্রথমে এসেছিলাম পখিরালয়ে একটা রাত আমরা ছিলাম। তারপর সেখান থেকে আমরা সজনেখালিতে আমাদের পারমিশন করাই দ্বিতীয় দিনের বোট জার্নি করার। তারপর সেই পারমিশন লেটার নিয়ে আমরা দ্বিতীয় দিন পখিরালয় থেকে এই জার্নিটা শুরু করেছিলাম। আপনারা ইচ্ছা করলে গদখালির পরিবর্তে এইভাবেও সুন্দরবন ভ্রমণটা করতে পারবেন। এবার বলে রাখি যে সুন্দরবনে এসে আপনারা কোথায় থাকবেন। সুন্দরবনে থাকার জন্য মূলত 2 ধরনের ব্যবস্থা রয়েছে। 1 নম্বর ব্যবস্থা হচ্ছে লঞ্চ বা হাউসবোট, যেখানে আপনারা রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য লঞ্চে রাত কাটানোকে বেছে নিতে পারেন। যদি আপনারা লঞ্চে রাত কাটান তাহলে রাতে জোয়ার ভাটার শব্দ শুনতে পারবেন, যা আপনাদের এক অদ্ভুত অভিজ্ঞতা এনে দেবে। আর দ্বিতীয় উপায়টি হচ্ছে রিসর্ট বা হোটেল। পখিরালয়, দয়াপুর বা বালি আইল্যান্ডে এখন অনেক ভালো ভালো মানের ইকো রিসর্ট ও হোটেল রয়েছে। আধুনিক সুযোগ সুবিধা চাইলে এখানে আপনারা অবশ্যই থাকতে পারেন। এবার আসি, আপনারা সুন্দরবনে এসে কোন কোন জায়গা দেখবেন বা সুন্দরবনের মূল দর্শনীয় স্থান কি কি আছে। লঞ্চে করে মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল নদীর বুক চিরে জঙ্গল সাফারির সময় আপনারা যেসব জায়গায় যাবেন তার মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলো হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। এখানে রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, কুমির প্রজনন কেন্দ্র এবং কচ্ছপের পুকুর। এখান থেকেই সাধারণত জঙ্গল সাফারির অনুমতি বা পারমিট নিতে হয়। দ্বিতীয় দর্শনীয় স্থানটি হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা পাওয়ার জন্য এটি সবথেকে জনপ্রিয় জায়গা। মিষ্টি জলের পুকুর থাকায় বাঘ এখানে জল খেতে আসে। এছাড়া হরিণ ও বুনো শূকর হামেশাই কিন্তু এখানে আপনারা এলে দেখতে পাবেন। 3 নম্বর দর্শনীয় স্থানটি হচ্ছে দোবাকি ক্যাম্প। এখানকার প্রধান আকর্ষণ ক্যানোপি ওয়াচ। মাটি থেকে প্রায় 20 ফুট উপরে জালের ঘেরাটোপের মধ্যে দিয়ে আপনাকে প্রায় 500 মিটার হাঁটতে হবে। তখন মনে হবে যেন আপনি জঙ্গলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। পরবর্তী দর্শনীয় স্থানটি হচ্ছে নেতি ধোপানি। এর সঙ্গে জড়িয়ে আছে বেহুলা লক্ষিন্দরের পৌরাণিক কাহিনী। এখানে রয়েছে প্রায় 400 বছরের পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। এগুলো ছাড়াও সুন্দরবনের আরও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে পাখির জঙ্গল। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখির কলতানে মুখর হয়ে থাকে এই সুন্দরবন এলাকা। সুন্দরবন ভ্রমণ মানেই টাটকা এবং সুস্বাদু খাবার। লঞ্চেই রান্নার ব্যবস্থা করা থাকে। মেনুতে থাকে ভাত, ডাল, ভাজা, দেশি মুরগির ঝোল। স্পেশাল পদের মধ্যে থাকে স্থানীয় নদীর টাটকা ভেটকি, পার্শে মাছ এবং অবশ্যই সুন্দরবনের কাঁকড়া। শীতকালে খেজুর গুড়ের চাটনি বা মিষ্টি এতে বাড়তি পাওনা যোগায়। সুন্দরবন একা না গিয়ে কোনো ট্যুর অপারেটরের সঙ্গে বা দল বেঁধে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এতে খরচ ও ঝক্কি দুটোই কমে। সাধারণত 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিনের প্যাকেজ এই সুন্দরবনের হয়ে থাকে। প্যাকেজ খরচ জনপ্রতি 3,500 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, যার মধ্যে থাকা, খাওয়া, লঞ্চ ও পারমিটের খরচা ধরা থাকে। আর খরচের তারতম্য নির্ভর করে রিসোর্ট এবং খাবারের মানের উপর। ম্যাংগ্রোভ আছে, যে ম্যাংগ্রোভগুলো আমি বলে দেবো পরপর। যেমন এখানে বাইন আছে, কেওড়া আছে, কলসি আছে, পরপর যেগুলো আসবে আমি পরপর বলে দেবো। আর যে নদীগুলো পরপর আসবে আমি বলে দেবো। এখানে 3টে নদীর মধ্যস্থ আছে, পিসখালি আছে, গোমর আছে, আর গুমদি আছে। আমরা গুমদি ধরে সুধন্যখালি এন্ট্রি হয়ে যাবো আর আধা ঘন্টা পরে। সাইট সিন কি কি আছে একটু বলবেন? সাইট সিন বলতে এখানে আছে কি আছে, সজনেখালি আছে 1 নম্বর, 2 নম্বর আছে সুধন্যখালি, 3 নম্বর আছে কি দোবাকি পয়েন্ট। 3টে পয়েন্ট আছে, তার মধ্যে এই 3টে পয়েন্টে কি আমরা নামবো? হ্যাঁ 3টে পয়েন্টেই নামবো। এটা পয়েন্টটা পরে আসি নামবো, আর দ্বিতীয়টা এখানে নামবো আর আধা ঘন্টা পরে। আচ্ছা। আর এর মধ্যে যেসব বন্য প্রাণীগুলো আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার, ফিশিং কার, লেপার্ড কার, জঙ্গল কার, বিভিন্ন রকমের পাখিও আছে। এগুলো কি আমরা যেতে যেতে দেখতে পাবো, আচ্ছা। ন্যাচারাল আছে। আমরা এদিকে লক্ষ্য রাখবো। ওটা আমাদের আজকে প্রধান আকর্ষণ।
যার জন্য এখানে বোধহয় আজকে সাইড দিয়ে নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, সাইডে নিয়ে যাচ্ছে, কোনো বন্যপ্রাণ যদি সাইডে আছে বা কোনো বার্ড যদি বাইরে আছে তার জন্য। আচ্ছা আচ্ছা। দেখুন ওরা রয়্যাল বেঙ্গল টাইগার, ওরা জোয়ার ভাটা কোনো কিছু মানে যখন ওদের শিকার করা বা শিকার ধরতে আসে তখন ওরা অটোমেটিক্যালি সব জায়গায় চলে যায়, আচ্ছা। সাঁতার কেটে চলে যায়। এই জন্য জোয়ার ভাটা কোনো কিছু হচ্ছে ওরা মান্য করে আর না। সজনেখালি যেটা আমরা এখন দেখলাম না আর কি, ওরা ওরা পরে এসে একদম- দেখবে। একদম লাস্টে হ্যাঁ, ওরা লাস্টে এসে দেখবে, কারণ ওরা প্রচুর ভিড় আছে, এখন শুধু গাইড নিয়ে চলে আসে। আপনার নাম কি? আমার নাম দেবদাস ভাই। আচ্ছা, আপনি- আমি আজকের এই বোটের গাইড। মানে গতকাল ছিলেন না তো? না না, আজকের ভ্যারাইটি বানানোর পারমিশন। দেখুন এটা অ্যাকচুয়ালি তিনটে নদীর মধ্যস্থ আছে, এখানে কোনো ক্যানেল আছে, এখানে কোনো নদী না, এখানে পরপর যখন লো টাইড হবে তখন সব শুকিয়ে যাবে, কোনো জল থাকবে না। এখন হাই টাইড বেলায় জোয়ার বেলায় ভর্তি হয়ে গেছে, আর ঝাড়া বেলায় তখন শুকিয়ে যাবে। আপনি কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আরেক পাঠিয়েছেন? ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে। 84 কভারেজ ম্যাংগ্রোভ আছে, যেগুলো পরপর আসবে সেগুলো আমি পরপর বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আপনার টিফিন করুন। সরকারি গাইড হ্যাঁ, আমি গভর্নমেন্টের গাইড। দপ্তর থেকে আসছে। হ্যাঁ, বন দপ্তর থেকে এসেছি। আমরা জঙ্গল যতক্ষণ থাকবো ততক্ষণ আমি ডিউটি করবো, তারপর জঙ্গল ছেড়ে দেবো, আমার ডিউটি শেষ হয়ে যাবে। ক্যানম্বেল ম্যাংগ্রোভ, যেটাকে বলা হচ্ছে লোকাল নেম ধুধুল। আর একটা কেওড়া গাছ আছে দেখবেন, ব্ল্যাক কালারের, এটা ক্যানম্বেল ম্যাংগ্রোভ, লোকাল নেম ধুধুল। আচ্ছা। এর ফলটা দিতে হয় জঙ্গলে একটাই বার পাওয়া যায়, সেটা হলো কেওড়া। এখন আমরা সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের ঠিক পাশ দিয়ে যাচ্ছি। আজকে আমাদের যে জায়গাগুলো দেখাবে এইমাত্র গাইড আমাদের বললেন, এটা হচ্ছে সজনেখালি, সুবর্ণখালি, কোনো মেডিসিন কাজ করে না, টাইগার রিজার্ভ পয়েন্ট, দোবাকি, এই সমস্ত জায়গা, কোনো মেডিসিন কাজ করে না, এই সমস্ত জায়গা আমরা নামবো। হাত দেবেন না। আর বাকি সমস্ত জায়গায় যেগুলো আছে সেগুলোতে আমরা এই ওটা ক্যানম্বেল ম্যাংগ্রোভ আছে, লঞ্চ থেকে দেখবো। যেটাকে বলা হচ্ছে লোকাল নাম ধুধুল। এগুলো সেরা আছে কি বাকি? এখানে ফেঞ্চি দেওয়া আছে, কারণ রয়্যাল বাঘ বেঙ্গল যখন টাইগার ছিল না তখন বাঘগুলো পুরো ভাগ্য সাঁতার থাকলে কেটে উপরে দেখতে চলে পাওয়া যেত। যেতে পারে। এখানে এখানে ফেঞ্চি বলে একটা সাপোর্ট হয়েছে, এখন যায় না, তখন কোনো চারপাশে মশলিটা কিনে ঢুকে জঙ্গল আস্তে আস্তে সেই শুরু জায়গায় হচ্ছে। ফাঁকাটাই সেখান থেকে আর পাড়ি এই করে চলে জঙ্গলের মধ্যে দিয়ে খবর আছে শুনতে আমরা এই যে লঞ্চে করে বাঘ করে আজকে সারাদিন হ্যাঁ পুরোটা ঘুরবো। ভিলেজ আর সাইডে সেই পুরোটা। পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। আর দ্বিতীয় দিনে সুন্দরবনের সফর শুরু করেছি। না নেটের জাম করতে পারে, আর হাইজাম এখন করতে পারে, এই লঞ্চ মুহূর্তে আমার করতে পারে। পিছনে আছে সেই সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল। সুন্দর সরকার কিন্তু ওরা জীবিকা নির্ভরকারী এর উপর। নাও আসতে পারে। হ্যাঁ, নাও আসছে। গ্যারান্টি জায়গা, ওরা তো আছে বাড়ির কি করে ফাঁকা দিতে পারে না, কেন তার স্বামী শাড়িকায় ফিরে আসে, তার বনদেবী গাছ আমাদের স্বামী যেন শাড়িকায় ফিরে আসে, সেদিনে বনদেবীকে পুজো করে জঙ্গলের মধ্যে দেয়, বনের দেবী হিসাবে আর কি তাদেরকে ব্যবহার করে। খাবার দিচ্ছে, চলো। হ্যাঁ, তিরকালি এরকম 15টি ব্লক আছে, তার মধ্যে আমরা একটা ব্লক ঘুরবো, তিরকালি ব্লক। এটা পূজা করে গেছে এসে। হ্যাঁ, এটা পুজো করে গেছে, যারা মশলিতে তারা বনদেবীকে পুজো করে জঙ্গলের মধ্যে এন্ট্রি হয়ে যায়। একটা কাঁকড়া গাছ আছে দেখুন, রবার গাছের মতন পাতা, কাঁকড়া এটা প্রচুর আছে, প্রচুর ভালো ভালো ক্যানেল আছে, সেখানে আমরা ফলো করবো। যা ওখানে ব্যাগ আছে থাক। সুন্দরবন গেলে আপনাদের কিন্তু অবশ্যই কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। ভোটার কার্ড বা আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স কপি অবশ্যই সঙ্গে রাখবেন। দ্বিতীয় দিনে যে জঙ্গল সাফারি করবেন সেটার পারমিটের জন্য কিন্তু এগুলো দরকার হবে। সুন্দরবন নো প্লাস্টিক জোন, জলের বোতল বা চিপসের প্যাকেট নদীতে ফেলবেন না। প্রয়োজনীয় ওষুধ এবং পর্যাপ্ত নগদ টাকা সঙ্গে রাখুন। মনে রাখবেন জঙ্গলের ভেতর কিন্তু কোনো এটিএম নেই। বন্যপ্রাণী দেখতে চাইলে লঞ্চে বা ওয়াচ টাওয়ারে চিৎকার চেঁচামেচি করবেন না। একটা সুন্দরী গাছ আছে, এটাই ওই লাল কালার সুন্দরী গাছ, ওই ভিতরে লাল কালার। এই কলচি গাছটা একটু দেখে নেবেন। এইটা যেটা লঙ্কার মতন ফল হয়েছে, এটা হানি হয় বা মধু হয়, আচ্ছা, হালকা ইয়েলো কালার আর মধুটা। কি নাম কি গাছটা? গেউয়া গাছ। ওটা কি পাতা পাতা খেলে কি হয়? এই গাছটা এটা দেখুন। মানে ঝামটা গড়ান আছে দেখুন, ঝামটা নতুন ছোট্ট গাছ, ঝামটা গড়ান আছে। মট গড়ান আছে দেখুন, ভিতরে মট গড়ান। এই একটা মট গড়ান আছে বাইরে। সকালে জলখাবার দেওয়া হলো এইমাত্র। আর দ্বিতীয় দিনের সকালে জলখাবার মেনু ছিল প্রথম দিনের মতোই, লুচি, তরকারি ও মিষ্টি। সেই জন্য আমি তার ভিডিও আর করিনি। আমাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের মেনু প্রায় একই ছিল বলতে গেলে, শুধুমাত্র ইলিশের পদের তারতম্য হয়েছে। যেহেতু আমি প্রথম দিন আপনাদের দেখিয়েছিলাম এই সুন্দরবনে কী কী খাবার দেওয়া হয়ে থাকে, তাই দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের খাবারের মেনুর ভিডিও আমি আর করিনি।
এইমাত্র জলখাবার খেলাম, এইমাত্র সকালে জলখাবার দিয়েছিল। জলখাবারে যেটা খেলাম সেটা হচ্ছে লুচি আর কচুরি আলুর দম দিয়েছিল। আর সেটা খেয়ে এখন সুধন্যখালির ওপর দিয়ে যাচ্ছি। আজ হচ্ছে 23শে আগস্ট 2025 সাল, সকাল ঠিক 9টার সময় আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ কাহিনী শুরু করেছি। দ্বিতীয় দিনের এই ভ্রমণ কাহিনীতে আমাদের আজ দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা এই লঞ্চের জার্নি আছে। সেই উদ্দেশ্য নিয়ে এখন চলেছি সুধন্যখালির উপর দিয়ে। আজকে আমাদের আজকে যে সাইট সিনগুলো দেখানো হবে তার মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে সজিনাখালি আর দোবাকি পয়েন্ট। দোবাকি পয়েন্টে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার ওপর থেকে আমরা গোটা সুন্দরবনটাকে খুব ভালোভাবে দেখতে পাবো। সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, সেটা দোবাকি পয়েন্ট থেকেই সব থেকে ভালো দেখা যায়। তো এখন আপাতত চলেছি সেই দোবাকি পয়েন্টের দিকে। কোনো রকম জীবজন্তু এখনও পর্যন্ত চোখে পড়ছে না। এটাই হচ্ছে সেই বিখ্যাত সুধন্যখালির জঙ্গল, যেটার পাশ দিয়ে এখন যাচ্ছে আমাদের লঞ্চ। অপূর্ব সুন্দর লাগছে। বৃষ্টি পড়াতে আরও সবুজ ভাবটা ফুটে উঠছে। গভীর অরণ্যের যে সবুজ একটা দৃশ্য চোখে লাগে, সেটা এখন আরও বেশি করে ফুটে উঠছে এই বৃষ্টি স্নাত হওয়ার জন্য। বৃষ্টি পড়াতে আরও বেশি সবুজ লাগছে গাছগুলোকে। সত্যি অপূর্ব লাগছে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর বৃষ্টিটা যদি না পড়তো তাহলে হয়তো এতটা সুন্দর লাগতো না। বৃষ্টির জন্য আরও এই জঙ্গলগুলো বেশি সুন্দর হয়ে উঠেছে। প্রসঙ্গত একটা কথা বলে রাখছি, আপনারা সুন্দরবনে এসে যখন এই নদীর ওপর দিয়ে লঞ্চে করে জঙ্গল সাফারি করবেন, তখন অবশ্যই কিন্তু উজ্জ্বল পোশাক এড়িয়ে চলুন। অর্থাৎ উজ্জ্বল রঙের যে সমস্ত পোশাক আছে, যেমন লাল বা কমলা, এই সমস্ত রঙের পোশাক কিন্তু পরবেন না। জঙ্গলের সঙ্গে মিশে থাকে এমন রঙের পোশাক যেমন সবুজ, খয়েরি বা ধূসর, এই জাতীয় পোশাক কিন্তু আপনাদের পরতে হবে। আর লঞ্চে যতটা সম্ভব চুপচাপ থাকার চেষ্টা করুন। বর্ষাকালে এলে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এখানে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, কিন্তু বর্ষাকালে এলে আপনাদের বন্যপ্রাণী দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন চারপাশ কীভাবে জলে ভরে গেছে, জলে ঢেকে গেছে, যার জন্য কোনো বন্য প্রাণী আমরা দেখতে পাইনি। কারণ এই জলের মধ্যে হরিণ বলুন বা শুয়োর বলুন বা কুমির বলুন বা বাঘ বলুন, কাউকে কিন্তু দেখা যাবে না। একমাত্র শীতকালে যখন আসবেন তখন এই সমস্ত জলে যে জায়গাগুলো ভরে গেছে সে সমস্ত জায়গাগুলো শুকিয়ে খটখট করবে। আর তখন ঠিক এই জায়গাতেই রোদ পোয়াতে আসবে কুমির থেকে শুরু করে বাঘ, হরিণ ইত্যাদি বন্যপ্রাণীরা। তখন কিন্তু আপনারা এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য হয়তো সে এখন যেভাবে উপভোগ করতে পাচ্ছি বা বর্ষাকালে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পারবেন না। কিন্তু তার পরিবর্তে আপনারা কিন্তু এখানে অনেক বন্যপ্রাণী দেখা পেতে পারেন। তাই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই বর্ষাকালে আসুন, আর সুন্দরবনের বন্যপ্রাণীর সৌন্দর্য দেখতে হলে অবশ্যই শীতকালে আসুন। পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানে বাঘ অতুলনীয় চতুরতা ও লাবণ্য নিয়ে তার বিচরণ করে। বাতাস ভেজা ও স্যাঁতস্যাঁতে আর পাখির সুমধুর গান ও মোটরবোটের গর্জন সেই নিস্তব্ধতা ভেঙে দেয়। এই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের ভেতরে খাড়ি উপনদীগুলো এক জটিল জাল তৈরি করে। কখনো তারা একে অপরের সাথে মিলিত হয়, আবার কখনো অন্যদিকে চলে যায়।
নৌকা ভ্রমণে আসা পর্যটকরা এগুলো পার হওয়ার সময় তাদের পয়সা উসুল করে নেন। আপনি হয়তো জানেন না, কিন্তু এই বাঘ আর নোনা জলের কুমির আপনাকে সর্বদা পর্যবেক্ষণ করে, আপনার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখে। তবে মাঝে মাঝে ওপরের দিকে তাকান, কারণ গাছেও নানা কার্যকলাপ চলে। ব্রাহ্মণী চিল থেকে শুরু করে শীষ-দেওয়া টিল পর্যন্ত নানা জাতির পাখি এই জায়গাটিকে তাদের ঘর বলে মনে করে এবং সময়ে সময়ে উচ্চস্বরে তারা চিৎকার, গান বা কিচিরমিচির করে তা ঘোষণা করে। সুন্দরবন জাতীয় উদ্যান একই সাথে অনেক কিছু। এটি একটি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা, আবার অন্যদিকে জাতীয় উদ্যান এবং বাঘ সংরক্ষণাগারও বটে। এই ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এতটাই সমৃদ্ধ, আমরা যাকে সাধারণত সুন্দরবন বলি, তা আসলে ভারত ও বাংলাদেশের মধ্যে 40,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি বিশাল বদ্বীপ। এটি আসলে কতটা বিশাল তা বোঝানোর জন্য এই তথ্যটি দেওয়ার দরকার নেই। এটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদী থেকে শুরু হয়ে একেবারে বাংলাদেশের বালেশ্বর নদী পর্যন্ত বিস্তৃত। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 1987 সালে এই সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল। ম্যানগ্রোভ গাছগুলো কাদা চরের উপর অলসভাবে এখানে দাঁড়িয়ে থাকে, যা ভাটার সময় দেখতে পাওয়া যায় এবং জোয়ারের সময় ডুবে যায়। স্থানীয় ভাষায় এর নামের অর্থ সুন্দরবন এবং এর কারণ খুঁজে বের করা কঠিন নয়। আর একটি কারণ হলো সুন্দরী গাছ, যা এই ম্যানগ্রোভ অঞ্চলে প্রধানত দেখতে পাওয়া যায়। এদের অনন্যতা হলো এদের শিকড়, যা শ্বাস প্রশ্বাসের জন্য উপরের দিকে উঠে থাকে, বিশেষ করে বর্ষাকালে জলবদ্ধতার সময়। সুন্দরবনের ইতিহাস 200 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত খুঁজে পাওয়া যায়। মনে করা হয় যে মুঘল আমলে সুন্দরবনের বনভূমি নিকটবর্তী বাসিন্দাদের কাছে ইজারা দেওয়া হয়েছিল, যারা সেখানে বসতি স্থাপন করেছিল। কিন্তু পরবর্তীকালে সপ্তদশ শতকে পর্তুগিজ এবং লবণ চোরা কারবারিরা সেই বসতিগুলিতে আক্রমণ করে। আজ কেবল তাদের ধ্বংসাবশেষই অবশিষ্ট রয়েছে, যার বেশিরভাগই নেতিধোপানি নামক স্থানটিতে খুঁজে পাওয়া যায়। 1865 সালের বন আইনের অধীনে এই বনভূমির একটি বড় অংশকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছিল। স্বাধীনতার পর 1977 সালে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং 1984 সালের 4 মে এটিকে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। 1978 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং 1973 সালে প্রজেক্ট টাইগারের অধীনে এটিকে বাঘ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছিল। এখন বাজছে 10:30। আমাদের বোট জার্নি প্রায় 1.5 ঘন্টা হতে চললো। 9টার সময়
আজ দ্বিতীয় দিনে সুন্দরবন ভ্রমণ শুরু করেছিলাম এই লঞ্চে করে। এখন বাজছে ঠিক 10:30, 1.5 ঘন্টা হয়ে গেল। দেখতে পাচ্ছ এখন নদীটা অনেক চওড়া হয়ে গেছে, কিছুটা সেই সমুদ্রের মতো লাগছে। এটা হচ্ছে সেই খুব বিখ্যাত সুন্দরবনের কোন নদী, এটার উপর দিয়ে এখন যাচ্ছি। বিশাল চওড়া হয়ে গেছে নদীটা। যত ওই দিকটায় যাবো আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর জোরে বাতাস বইছে আর সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। 21 তারিখ থেকে আজ হয়ে গেল 23 তারিখ। বিগত 21, 22, 23 3 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি থামার কোনো নাম নেই। আমাদের লঞ্চ একটা গভীর সমুদ্রের মতো নদীর উপর দিয়ে চলেছে। নদীটা কিছুটা এখন সমুদ্রের মতো লাগছে, জল খুব গভীর। এখন জ্বর চলছে। গতকাল আমরা যখন এসছিলাম হঠাৎ এসছিলাম, যার জন্য জলটা অনেক কম লাগছিল, কিন্তু এখন বর্ষার জন্য বৃষ্টি পড়েছে বিগত 2 দিন ধরে। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি পড়েছে, যার জন্য হতে পারে নদীর জল বেড়ে গেছে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি লঞ্চে করে। হালকা বাতাস বইছে, সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই ওয়েদারটা সত্যি একটা ভ্রমণ করার জন্য যে ওয়েদারটা দরকার, সবাই চায়, সে ওয়েদারটা এখন ফিল করছি। আর এই সুন্দরবনটা আগে কিন্তু সবাই শীতকালে করতো, এখন বেশিরভাগ লোকই কিন্তু এই বর্ষাকালকে বেছে নিচ্ছে এই ইলিশ উৎসবের জন্য। এই ইলিশ উৎসবই হচ্ছে এই সুন্দরবনের একটা প্রধান আকর্ষণ এখন। তার জন্য এই ইলিশ উৎসব দেখতে এখন প্রচুর লোক প্রতি বছর এই বর্ষাকালে এখন সুন্দরবন আসছে। শীতকালে থেকেও এখন এই সুন্দরবন বর্ষাকালে একটা সিজন হয়ে দাঁড়িয়েছে। আগে কিন্তু সুন্দরবনের মূল সিজন যখন চলতো সেটা ছিল ডিসেম্বর এবং জানুয়ারি, কিন্তু এখন যা দেখছি যে ভিড়ের যে ক্রেজটা এখন বর্ষাকালের দিকে ঢলে পড়েছে। এই বিশেষ করে ইলিশ উৎসব শুরু হওয়ার পর থেকে এখন সুন্দরবনে মানুষের ক্রেজ বাড়ছে বর্ষাকালে। ডিসেম্বর জানুয়ারি মাসেও থাকে, কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসকে ছাড়িয়ে এখন এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4টে মাস এই সুন্দরবনের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবনকে আরও ঢেলে সাজাবার পরিকল্পনা নিয়েছে। অনেক নতুন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা চলছে। আগামী দিনে হয়তো আমরা আরও সুন্দরবনকে আরও সুন্দরভাবে দেখতে পাবো। অনেক কিছু তৈরি করার প্ল্যান চলছে, যেগুলো হয়তো ভবিষ্যতে সুন্দরবনকে আরও একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবে। আজকে আমরা সুন্দরবনকে যেভাবে দেখছি, আজ থেকে বিগত 20 বা 25 বছর আগে হয়তো এতটা উন্নত ছিল না। মানে এখন যতটা ডেভেলপ করে গেছে সুন্দরবন, মানে পর্যটন শিল্পকে বাড়ানোর জন্য, পর্যটককে আকর্ষণ করে এখানে নিয়ে আসার জন্য এই সুন্দরবনকে যেভাবে দিনের পর দিন আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সরকার ধীরে ধীরে আস্তে আস্তে এই সুন্দরবনের উন্নত সাধন করে চলেছে, সেটা সত্যি একটা প্রশংসা দাবি রাখে। আর আগামী দিনে হয়তো আমরা বিগত 10 বছর বা 12 বছর পর সুন্দরবনকে আরও উন্নত পর্যায়ে দেখতে পাবো। হয়তো এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আমরা করতে পারবো, যেগুলো এখন করতে পারছি না। আগামী দিনে হয়তো কোনো বড় চিড়িয়াখানা হয়তো এখানে দেখতে পাবো, বা কোনো জঙ্গল সাফারি হয়তো করতে পারবো। সেরকম পরিকল্পনা আমাদের সরকার হয়তো এখন নিচ্ছে, যেটা হয়তো কার্যকর করতে এখন হয়তো 5-6 বছর বা 10 বছর লেগে যেতে পারে। সুন্দরবনের উন্নতি সাধন চলছে ধীরে ধীরে। সুন্দরবনের যে সৌন্দর্য আস্তে আস্তে বাড়ছে। আর আমাদের টুরিস্টদের যে সংখ্যা, সেটা ধীরে ধীরে, টুরিস্টদের যে আকর্ষণ সুন্দরবনের প্রতি, সেটা আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে এই বর্ষাকালে ইলিশ উৎসবের আকর্ষণ একটা ভঙ্গে থাকে। তাই আমি এসেছি এই সুন্দরবনে ইলিশ উৎসবে যোগ দিতে। সত্যি গতকাল আমার এই দিনটা খুব ভালো গেছে, খুব ভালো কাটিয়েছি। আর সারাটা দিন খুব মজা করেছিলাম। আজ দ্বিতীয় দিনেও একটা খুব সুন্দর জার্নি
শুরু করেছি, এখনও চলছে। আর আশা করব আগামী দিনটাও আমাদের খুব ভালো যাবে। কিন্তু বৃষ্টি যে হারে চলছে, বৃষ্টি যেভাবে পড়ছে, আমি জানি না সাইট সিনগুলো কীভাবে করতে পারবো। তবু চেষ্টা করবো যেখানে যেখানে দাঁড় করাবে বা যেখানে যেখানে সাইট সিনগুলো করাবে, আমি চেষ্টা করবো সেখানকার সাইট সিনগুলো সব তুলে নিয়ে আসার। আমাদের আজকে সুধন্যকালীতে দাঁড় করাবে, সজনেখালিতে দাঁড় করাবে, আর দুবাকি পয়েন্ট একটা ওয়াচ টাওয়ার আছে সেখানে নিয়ে যাবে। দেখি কীভাবে সেগুলো করতে পারি। যদি বৃষ্টি থেমে যায় তো ভালো, না থামলে ছাতা নিয়ে হয়তো করতে হবে। যেভাবে হোক না কেন আমি চেষ্টা করব যে সাইট সিনগুলো এখান থেকে দেখানো হবে সেগুলো যেন আমি সুন্দরভাবে সেগুলোকে দেখাতে পারি আমার চ্যানেলে। আপাতত সেই উদ্দেশ্য নিয়ে এখন যাচ্ছি একটা সুন্দর পয়েন্টের দিকে, সুন্দর সাইট সিন পয়েন্টের দিকে আজকে দ্বিতীয় দিনের সফরে। সুন্দরবন ভ্রমণের সেরা সময় হলো নভেম্বর থেকে মার্চ মাস। এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে এবং বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী দেখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। আপনি ইচ্ছা করলেও গ্রীষ্মকালেও কিন্তু এখানে ভ্রমণ করতে পারেন। তবে মনে রাখবেন এই সময় খুব গরম পড়ে, গড় তাপমাত্রা থাকে 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অনেক পর্যটকের কাছে এই গরম সহ্য করা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি যদি এতে অভ্যস্ত হয়ে থাকেন তবে এটি আপনার জন্য কোনো সমস্যা হবে না। বর্ষাকাল সুন্দরবন ভ্রমণের জন্য আসলে কিন্তু ভালো নয়, কারণ বেশিরভাগ এলাকা জলমগ্ন থাকে এবং নৌকায় ভ্রমণ করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিন্তু বর্ষাকালে অবশ্যই আসুন সুন্দরবনে। আর সেই সঙ্গে ইলিশের স্বাদ তো আছেই বর্ষাকালে, কারণ ইলিশের যে সত্যিকারে সমুদ্র স্বাদ সেটা কিন্তু বর্ষাকালে যদি আপনি আসেন তবে সেটা উপভোগ করতে পারবেন, শীতকালে কিন্তু অতটা পারবেন না। এখানে জল কিন্তু দেখুন মারাত্মক রকমের গভীর হয়ে গেছে, অনেকটা সমুদ্রের মতো লাগছে। তাই এই জায়গার উপর দিয়ে যখন আপনারা যাবেন খুব সাবধান থাকবেন, আপনার লঞ্চের একদম ধারে যাবেন না। এখানে কিন্তু 5টা নদী একসাথে মিলিত হয়েছে, যার জন্য এই জায়গার জল কিন্তু খুব খুব গভীর। আর এখান থেকে সমুদ্র কিন্তু খুব কাছে, যার জন্য বিভিন্ন সামুদ্রিক হাঙর কিন্তু এখানে প্রায় চলে আসে। তাই খুব সাবধান থাকবেন যখন আপনারা এই জায়গাটার উপর দিয়ে যাবেন। কুমির কীরকম আছে? প্রচুর প্রচুর কুমির আছে। মানে জলে পড়লে শেষ নাকি? হ্যাঁ, জলে বলতে এমনি শেষ হয়ে যাবে। কুমির ছাড়া আর কি আছে এখানে মোটামুটি? কুমির ছাড়া হাঙর আছে, গঙ্গায় স্নেক আছে, যেটাকে বলা হাঙর। গাঙের যে হাঙর মাছটা আছে, আচ্ছা আচ্ছা, যেটাকে বলা আছে কামুন মাছ। আচ্ছা, সামুদ্রিক কোনো জলের যে সেটা মাছ আছে, সামুদ্রিক যে হাঙর, হ্যাঁ সেই সামুদ্রিক হাঙর কি এইখানে চলে আসার সম্ভাবনা থাকে? সার্ক আছে, মানে হাঙর আছে, কুমির আছে, হ্যাঁ কুমির আছে, তারপর সাপ আছে, আবার সাপ তো জঙ্গল চাই, জঙ্গলে সাপ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। দ্বিতীয় দিনেও আমাদের আমোদি মাছের পকোড়া দেওয়া হয়েছিল। প্রথমে দেওয়া হয়েছিল জলখাবারে লুচি তরকারি, আর তারপর দেওয়া হয়েছিল এই আমোদি মাছের পকোড়া। ওই জন্য আর তার ভিডিও করিনি। আর এই আমোদি মাছের পকোড়াটা এই বৃষ্টিস্নাত একটা প্রকৃতির মধ্যে দিয়ে লঞ্চ যাত্রা করার সময় খেতে খেতে এই জার্নিটা খুব উপভোগ করেছিলাম। দুপাশে তার মানে কোনো ডাঙা ফাঙা কিছু নেই? ওখানে ভিলেজ আছে, ঝড়খালি ঝড়খালি ভিলেজটা আছে। তো তার মানে এখানে কেউ যদি মানে সাঁতার জানে, যদি পড়ে আর কি, তো সেই ক্ষেত্রে যেতে পারবে না, সাঁতার কেটে যেতে যেতে মানে কুমিরে খেয়ে নেবে তাকে। কুমির কি একটাই কারণে, কারণ কুমির এখন বোঝাচ্ছে না, কারণ জলের ভাইব্রেশন হবে, অটোমেটিক চলে আসবে তখন। এই লাইফ জ্যাকেট রাখছেন, মানে লঞ্চে যে লাইফ জ্যাকেট রাখা হচ্ছে, মানে রাখা না রাখার সমান আর কি, মানে রাখতে লাইফ জ্যাকেট নিয়ে দেওয়ায়, কিন্তু তারা যে প্রোভাইড দিতে যেতে তার আগে লাইফ জ্যাকেট দিতে, তার মধ্যে যদি সমস্যা পড়ে যায়, সবাই তো সাঁতার জানে না, লাইফ জ্যাকেট নিয়ে সাঁতার কাটলে মধ্যে মধ্যে দেওয়া যায় না, সেটা বলছি না। মনে করুন আপনি লাইফ জ্যাকেট নিয়েও যদি পড়েন, তো সেক্ষেত্রে তো আপনার কুমিরে খাবে না। কুমির যদি থাকে সেই মুহূর্তে তার আগে খাবে না, যদি সেই মুহূর্তে পাশাপাশি থাকে তাহলে আর এইদিকে তার মানে কোনো ডাঙা নেই, তাই তো? এইদিকে জঙ্গল চাই, শুধু সব জঙ্গল। মানে যদি জঙ্গলের মধ্যে ঢুকি সেখানেও জল আছে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আচ্ছা, ওই জঙ্গলের পরে কি কোনো ডাঙা আছে? না ব্যাপ
আচ্ছা, এটা কি মোহনায় চলে এসছি নাকি দাদা? এটা কি মোহনায় চলে এসছি? হ্যাঁ, ব্যাক বেঙ্গল এটাই দেখুন। আচ্ছা, মানে ওইটা যদি আমরা ক্রস করে চলে যাই, না ওটা যাওয়া যাবে না, এইসব রোলিং হবে, হ্যাঁ সেটা তো চলতে থাকবে তখন দিক খুঁজে পাওয়া যাবে না, তখন কাটা কম্পাস লাগবে, আর এই বোর্ড চলবে না তখন। মনের বলে যদি কেউ চলে যায় দিকে, দিক খুঁজে পাবে না, টানে নেওয়ার মতো একটা ব্যাপার। ওখানে গেলে আর তুমি রিটার্ন আসবে না। মানে শুধু চারদিক তো জল দেখতে পাবেন না, আদার্স কোনো কিছু দেখতে পাবেন না, তখন দিক নির্ণয় করতে পারবে না যদি কাঁটা কম্পাস সঠিকভাবে না থাকে। এই দুবাকে পয়েন্ট এটা সামনে সামনে না ওইটা। আমরা যাওয়ার সময় এই পথ দিয়ে জঙ্গলে আচ্ছা, বাঁ দিক দিয়ে টার্ন নেবেন, বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে আবার বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে আবার ওই দিক দিয়ে সরু খাড়ির মধ্যে দিয়ে আবার ওই সজনে খালি যে এসে জঙ্গলের ভিতরে যাবো তখন ওই পথে বুঝতে পেরেছি। মানে এইখানে জঙ্গলটা শুধু আমাদের যেমন টানটা নেবেন আর কি। ওই পয়েন্টটা করে আসার পরে এই যে আমরা এগিয়ে যাবো এই পথে। মানে দুবাকি পয়েন্টে ওয়াচ টায়ারে সমস্ত দেখে দেখে যখন আমরা আবার লঞ্চ উঠবো ওই দিক দিয়ে ঘুরে আবার ব্যাক করছি। আর এটা হচ্ছে মোহনা, এটা হচ্ছে ভুবন নদী আর বঙ্গোপসাগরে মোহনা। ওই মেঘনা ব্রহ্মপুত্র গঙ্গা এসে মিশেছে। এটা 5 রিভার জঙ্গল, 5টা নদী আছে এখানটা। হ্যাঁ, এটা আছে গুমদি আছে, বিদ্যা আছে, হেড়োভাঙা আছে, মাতলা বা বে বেঙ্গল এদিকে, বড় গাছিটা এদিকে। অ্যাকচুয়ালি এখানে 7টা আছে, কিন্তু ছোট ছোট জঙ্গলের মধ্যে ধরা হয় না। আমরা কি বাংলাদেশের বর্ডারে ঢুকে গেছি? না না, বাংলাদেশে না, এটা ইন্ডিয়ান পার্ট। তাহলে কালকে পারমিশন দেবে না গাছ কাটতে সেটা ঠিক আছে। তাহলে কালকে এক মিনিট দাদা, কালকে যে আমাদের এই আধার কার্ডের যে জেরক্সটা নেওয়া হলো, তাহলে ওটা কিসের জন্য নেওয়া হলো? ওটা ভারী ডিপার্টমেন্ট চেকের জন্য, কেউ বিদেশিরা আসে কিনা তার জন্য দেখার জন্য। হ্যাঁ, কারণ এখানে বাংলাদেশি চলে আসতে পারে। বাংলাদেশ বা পাকিস্তান বা চলে আসে, অন্য দেশের দেশ চলে আসতে পারে, বর্মা আসতে পারে, ঠিক নেই, চেক করার জন্য নিয়েছে। চা নাকি দে ভাই, চা দে, চা দে। সকাল থেকে দুধ চা খাইনি। তো নাম কি? প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও আমোদি মাছের পকোড়া দেওয়ার পর চা দেওয়া হয়েছিল, সেই জন্য তার ভিডিও আমি আর করিনি। গরম গরম চা আর সেই সঙ্গে আমোদি মাছের পকোড়ার সঙ্গে এই জার্নিটা আমরা খুব উপভোগ করেছিলাম। ভাই তোমার নাম কি? আশিক সর্দার। আশিস সর্দার। আর তুমি কি এই লঞ্চটার মালিক? বাবু আব্বু। আচ্ছা, তোমার বাবা মালিক। আর মানে তোমরা নিজেরাই চালাচ্ছ, তাই তো? একদম। দেখো বন্ধুরা, এনার নাম হচ্ছে আশিস সর্দার। ইনি গতকাল থেকে আমাদের এই লঞ্চটা চালিয়ে নিয়ে আসছেন। গতকাল সারাদিন ধরে চালিয়েছেন, আজকেও প্রায় 2 ঘন্টা হতে চললো। উনি কন্টিনিউয়াস আমি আছি। কাল থেকে উনি লঞ্চে আছেন। ওনার বাবা এই লঞ্চটার মালিক। তো এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে আশিস সর্দার। ইনি গতকাল থেকে কন্টিনিউয়াস আমাদের এই লঞ্চটা চালিয়ে যাচ্ছেন, আর এনার বাবা হচ্ছে এই লঞ্চের মালিক। তো এখনও অবধি আমার ড্রাইভিং হাত খুবই ভালো। গতকাল প্রায় 5 ঘন্টা ধরে উনি এই লঞ্চটা চালিয়েছেন, আজকেও প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আমরা এখন আছি মোহনার উপরে, হালকা ঢেউ হচ্ছে, রোলিং আমরা হচ্ছে। রোলিং হচ্ছে মোহনার একটু দেখিয়ে দাও। বঙ্গোপসাগর আর ভুবন নদীটা ঠিক যেখানে মিশেছে, আর ভুবন নদী ছাড়াও আরও 5টা নদী এখানে এসে মিশেছে, আর সেই মোহনার কাছাকাছি জায়গায় আছি। আর এখন আমরা যাচ্ছি দোবাকি পয়েন্টের দিকে। ওখান থেকে আরও সুন্দরবনের যে ওয়াচ টাওয়ার আছে, দোবাকিতে যে ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার উঠে আমরা এই সুন্দরবনটাকে আরও ভালোভাবে দেখব। তো উনি আমাদের সেখানে নিয়ে যাচ্ছেন। আর দোবাকি পয়েন্ট থেকে আমরা যাব মানে সুদর্ণখালি জঙ্গলের ভেতর দিয়ে আমরা আবার সজনেখালিতে পৌঁছাবো, এবং তখন একটা সরু খাড়ির মধ্যে দিয়ে আমাদের লঞ্চটা যাবে, আরও তখন ঘন জঙ্গল আমাদের চোখে পড়বে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ওনাকে যে আমাদের এরকম একটা সুন্দর জার্নি উপহার দিচ্ছেন। ওনার সৌজন্যে আমরা এই ভ্রমণটা করতে পারছি। ভালো থাকবেন। জঙ্গলে এন্ট্রি আছে না, উপরে গেলে আসবেন। আপনারা ফেলবেন না এগুলো, জলে ফেলবেন না পরে। আর আপনি উপরে চলে আসুন। মনে হচ্ছে পুরো সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। নদীটা এত গভীর হয়ে গেছে, আর সেই সঙ্গে প্রচণ্ড চওড়া হয়ে গেছে। আর দূরে দেখতে পাচ্ছি সেই বঙ্গোপসাগর আর এই নদীর মোহনা দূরে দেখা যাচ্ছে। আর বাঁ দিকে একটা সরু খাড়ির মতো
দেখতে পাচ্ছি। আর সেদিকে যাচ্ছে আমাদের লঞ্চটা। তো ওইখানে আছে দোবাকি পয়েন্ট, ওইখানে আমাদের বোট লঞ্চ থামবে। দোবাকি পয়েন্টটা আমরা সেখানে নেমে ঘুরে দেখবো। আর সেখানে একটা উড়ালপুল আছে, উড়ালপুলের মধ্যে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। সেই দোবাকি পয়েন্টের দিকে আমাদের এখন লঞ্চটা যাচ্ছে। আর ডান দিকে রয়েছে বঙ্গোপসাগর আর এই পূর্ব নদীর। আমাদের এন্ট্রি পয়েন্ট আছে এবার এক্সিট পয়েন্ট আছে, এক জায়গায় উঠবো আর এক জায়গায় বা পড়ে বোট থেকে নামবো আর এক জায়গায় উঠবো। আচ্ছা দাদা, এই দোবাকি পয়েন্ট বলছে এইদিকে একটা বাঁক আছে, আর হ্যাঁ এইদিকে একটা বাঁক আর এইদিকে একটা বাঁক। সুন্দরবনের অনন্য ভৌগোলিক অবস্থানই পর্যটকদের কাছে একে প্রিয় করে তুলেছে। এটি বিশ্বের বৃহত্তম বদ্বীপের একটি অংশ এবং বৃহত্তম ম্যানগ্রোভ বনের আবাসস্থল। এর লবণাক্ত জল, কাদাভূমি এবং গাছপালায় বাস করে অবিশ্বাস্য রকমের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। এই সব কিছুই এখানকার গাছপালার সাথে মিলে এই স্থানটিকে এক নতুন রহস্যে পরিণত করেছে, যা প্রতিটি পরিদর্শনের সাথে সাথে উন্মোচিত হয়। এই সুবিশাল সুন্দরবনের মধ্যে নদী, দ্বীপ এবং গ্রামও আছে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি, আর সেটা হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান দর্শনার্থীদের জন্য শুধুমাত্র বোট সাফারির ব্যবস্থা রেখেছে। এখানে কিন্তু কোনো জিপ সাফারি হয় না। আর বোট সাফারির সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আর সন্ধ্যে 6:30টার পর এখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। যদিও পার্কটি সারা বছর খোলা থাকে, তবে এটি ভ্রমণের জন্য শীতকালেই কিন্তু সেরা সময়। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় দিনের প্রথম সাইট সিন দোবাকি ওয়াচ টাওয়ারের অনেক কাছে। এখান থেকে দোবাকি ওয়াচ টাওয়ার খুব বেশি দূরে নয়। দেখতে পাচ্ছ দোবাকি ফেরিঘাটকে দেখা যাচ্ছে। একটা সবুজ রঙের লঞ্চ, দেখো দোবাকি ফেরিঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে। ওইখানেই আছে দোবাকি ভিউ পয়েন্ট, ওইখানেই এখন আমরা নামবো আর দেখাবো তোমাদের এই সুন্দরবনের দোবাকি ভিউ পয়েন্টের এক ডিটেলস ভিডিও। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে বেশ কিছুক্ষণ ধরে লঞ্চ জার্নি করার পর আমরা সবাই মিলে এসে পৌঁছেছিলাম সুন্দরবনে অবস্থিত এই দোবাকি ক্যাম্পে। সুন্দরবনের এই দোবাকি ক্যাম্প হলো পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি স্থান। এই দোবাকি ক্যাম্প মূলত একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র এবং এখান থেকে বনের গভীরে বাঘ সমেত বিভিন্ন বন্যপ্রাণী দেখার সুযোগ মেলে। কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম এবং আমরা যখন সেখানে উপস্থিত হয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর চারদিক দেখতে পাচ্ছেন যে জলে ভরে গিয়েছিল। এই জঙ্গলটা যখন অন্যান্য সময় আসবেন আপনারা, শীতকালে হোক বা গ্রীষ্মকালে হোক, তখন কিন্তু এই জায়গাগুলো শুকনো খটখটে থাকে, যার ফলে বিশেষ করে শীতকালে যদি আপনারা এই দোবাকি ক্যাম্পে আসেন তখন কিন্তু এই জায়গাটায় আপনারা অনেক হরিণ দেখতে পাবেন। কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বিগত কয়েকদিন ধরে, তো সেই জন্য আমরা কোনো বন্যপ্রাণীর দেখা পাইনি। বিশেষ করে এই জায়গাগুলোতে পুরো জল জমে পুকুরের মতো হয়ে গিয়েছিল, আর এই জায়গাগুলোতে কিন্তু হরিণ, বন্য শুয়োর থেকে শুরু করে এবং ভাগ্য থাকলে বাঘেরও দেখা মেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এবং চারদিকে জলে ভরে গিয়েছিল, সেই জন্য আমরা কোনো বন্যপ্রাণীর দেখা পাইনি। কিন্তু আমরা যেটা দেখেছিলাম
একটা বৃষ্টি স্নাত সুন্দরবনে যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা হতে পারে এবং সেই সময় দুবাকি ক্যাম্পের যে চারপাশে জঙ্গলগুলো আছে সেই বৃষ্টি স্নাত জঙ্গল কীরকম লাগে বর্ষাকালে তার একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমরা চাক্ষুষ করেছিলাম, আর সেটা এখন দেখাচ্ছি আমার চ্যানেলে। দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দরবনের দুবাকি ক্যাম্পের ক্যানোপি ওয়াকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই দুবাকি ক্যাম্পে এলে আপনারা প্রধানত দুটো জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এই ক্যানোপি ওয়াক, যেটা প্রায় 500 মিটার দৈর্ঘ্য এবং এই 500 মিটার দৈর্ঘ্য ক্যানোপি ওয়াক ধরে আপনাদের হেঁটে হেঁটে জঙ্গলের উপর দিয়ে যেতে হবে এবং 500 মিটার অতিক্রম করার পর আপনারা যে সুন্দরবনের দুবাকি ক্যাম্পের যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে গিয়ে পৌঁছাবেন এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আপনারা বিভিন্ন বন্যপ্রাণী, যদি কপাল ভালো থাকে তো বন্যপ্রাণী দেখতে পাবেন। বিশেষ করে শীতকালে যদি যান তাহলে অবশ্যই কিছু না হোক আপনারা হরিণ দেখতে পাবেন, এটুকু শিওর। আর হরিণ ছাড়াও আপনারা যদি ভাগ্য থাকে তাহলে বাঘেরও দেখা পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন হেঁটে যাচ্ছি সুন্দরবনের দুবাকি ক্যাম্পের সে বিখ্যাত ক্যানোপি ওয়াকের ওপর দিয়ে। আর দুবাকি ক্যাম্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ক্যানোপি ওয়াক। দুবাকি ক্যাম্পের ক্যানোপি ওয়াক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা দিয়ে থাকে। এটি মূলত একটি ঘেরা পথ যা মাটি থেকে প্রায় 20 ফুট উচ্চতায় অবস্থিত এবং প্রায় 8 কিলোমিটার বা 500 মিটার দীর্ঘ হয়ে থাকে। আপনারা যখন এই ক্যানোপি ওয়াকের ওপর দিয়ে হাঁটবেন তখন এই উঁচু পথ দিয়ে হাঁটার সময় আপনারা নিচের জঙ্গলে হরিণ, বুনো শুয়োর এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। আর কপাল ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা মিলতে পারে। পর্যটকদের নিরাপত্তার জন্য এই পুরো পথটি শক্তিশালী নেট বা তারের জাল দিয়ে ঘেরা থাকে। এই তারের জাল দিয়ে ঘেরা থাকার ফলে আপনারা এই ক্যানোপি ওয়াক দিয়ে হাঁটার সময় বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা তো পাবেনই, আর সেই সঙ্গে জঙ্গল ও প্রাণীদের খুব কাছ থেকে দেখতে পাবেন। এর পরের ধাপটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। দুবাকি পয়েন্ট এলে আপনারা অবশ্যই ওয়াচ টাওয়ার উঠবেন এবং ওয়াচ টাওয়ার থেকে এই দুবাকি ক্যাম্পের চারপাশটা খুব ভালোভাবে দেখা যায়, জঙ্গলটাকে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। আর যদি পারেন আপনার সঙ্গে কিন্তু একটা অবশ্যই দূরবীন নিয়ে যাবেন। দূরবীন থেকে কিন্তু আপনারা বন্যপ্রাণী খুব সহজে কপাল ভালো থাকলে দেখতে পাবেন। আমরা এখন এই যে ক্যানোপি ওয়াকটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এই ক্যানোপি ওয়াকটা শেষ হয় সেই ওয়াচ টাওয়ারে গিয়ে, যেখান থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। আর টাওয়ারের পাশেই একটি মিষ্টি জলের পুকুর আছে যেখানে বন্যপ্রাণীরা জল খেতে আসে। আর সেই বন্যপ্রাণীটা যখন জল খেতে আসে তখনই কিন্তু আপনারা এই ওয়াচ টাওয়ার থেকে সেই সমস্ত বন্যপ্রাণীদের দেখতে পাবেন। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে থাকে, আর শিশুদের নিয়ে ঘোরার জন্য এটি একটি আদর্শ জায়গা। এখন আমি দুবাকি পয়েন্টের ঠিক একটা ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। অসাধারণ ভিউ আসছে, একটা পেছনে জঙ্গল। আমি এখন দুবাকি পয়েন্টের একটা ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। পেছনে বৃষ্টি পড়ে জল জমে গেছে, আর সেই জলা জঙ্গলের সামনে একটা ভিউ পয়েন্ট করা হয়েছে দুবাকি পয়েন্টের। সেই ভিউ পয়েন্টের সামনে থেকে ভিডিওটা করছি। অপূর্ব লাগছে, বৃষ্টি পড়ে চারদিক বৃষ্টিস্নাত হয়ে আছে, আর সেই প্রকৃতির মাঝে এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আর এই দুবাকি পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে এই দুবাকি পয়েন্টটা কিন্তু গোটাটা একটা উড়ালপুলের মতো, যেটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা থাকবো খাঁচার মধ্যে, অর্থাৎ তারজালির মধ্যে আমরা মধ্যে দিয়ে হাঁটবো। আর বাইরে যে সমস্ত জন্তু জানোয়ার দেখা যাবে এখনও চোখে পড়েনি, যদি দেখা যায় তাহলে তারা বাইরে থাকবে। সাধারণত চিড়িয়াখানায় যেটা হয় তার ঠিক উল্টোটা হচ্ছে এইখানে। 23শে আগস্ট 2025 সালে দুবাকি পয়েন্টের ভিউ পয়েন্ট থেকে এই ভিডিওটা করছি। সুন্দরবনের দুবাকি পয়েন্টে এসে যদি আপনারা বন্যপ্রাণী দেখতে চান তাহলে কিন্তু কতগুলো জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনাদের প্রথমে শান্ত থাকতে হবে, অর্থাৎ বেশি কোলাহল চেঁচামেচি করলে কিন্তু আপনারা কোনোদিনও এখানে এসে বন্যপ্রাণী দেখতে পাবেন না, কারণ বন্যপ্রাণী দেখার জন্য নিস্তব্ধতা খুবই জরুরি। চিৎকার করলে বা শব্দ করলে বাঘ বা হরিণ পাওয়ার সম্ভাবনা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে
বনের সাথে মিশে যায় এমন রঙের পোশাক, যেমন জলপাই, খাকি বা হালকা বাদামি এই রঙের পোশাক আপনাদের পরতে হবে। উজ্জ্বল রঙের পোশাক কখনোই কিন্তু এখানে পরবেন না। আর সুন্দরবন একটি সংরক্ষিত এলাকা, তাই কোনোভাবে প্লাস্টিক বা ময়লা জঙ্গলে ফেলবেন না। আর সঙ্গে আপনারা অবশ্যই আধার কার্ড বা কোনো বৈধ পরিচয়পত্র রাখবেন, যা ফরেস্ট পারমিটের জন্য প্রয়োজন হবে। আর দোবাকি ভ্রমণের সবথেকে সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, কারণ এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে এবং কুয়াশা কম থাকে বলে বন্যপ্রাণী দেখার সুযোগ সবথেকে বেশি থাকে। প্রসঙ্গত আরেকটা কথা আপনাদের বলে রাখি, সজনেখালি থেকে দোবাকি পৌঁছাতে লঞ্চে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর এটি সুন্দরবনের বেশ গভীর এলাকায় অবস্থিত। সজনেখালি রেঞ্জ অফিস থেকে বন দপ্তরে অনুমতি বা পারমিট নিতে হয়, আর আপনার ট্যুর অপারেটরই এই ব্যবস্থা করে দেবেন। দোবাকি হলো একটি অলৌকিক এবং আলোকিত অভিজ্ঞতা। এই দোবাকি এমন একটি জায়গা যা আপনাকে আক্ষরিক এবং রূপকভাবে উন্নত করে তুলবে, যা ম্যানগ্রোভের জটিল স্তরযুক্ত বিশ্বের প্রতি আপনাকে গভীরভাবে নতুন সম্মান এনে দেবে। এটি কেবল দেখার জায়গা নয়, এটি আকাশে একটি যেন শ্রেণীকক্ষ, একটি শান্তিপূর্ণ আকাশপথ যা সুন্দরবনের প্রাচীন রহস্যগুলোকে তুলে ধরে। এই ক্যানোপি ওয়াক ছাড়া আপনার সুন্দরবন ভ্রমণ অসম্পূর্ণ থাকবে। আসলে এই ক্যানোপি ওয়াকটি সুন্দরবন ভ্রমণকে সম্পূর্ণ করে। এটি 1/2 কিলোমিটারেরও বেশি দীর্ঘ হাঁটার পথ, মাটি থেকে 20 ফুট উচ্চতায়, যা বন্যপ্রাণী থেকে রক্ষা করার জন্য গ্রিল এবং শক্তিশালী জাল দিয়ে আচ্ছাদিত করা থাকে এবং তার জন্য এটি অত্যন্ত নিরাপদ। এই ক্যানোপি ওয়াক আপনাকে 500 মিটার প্রশস্ত বনে নিয়ে যাবে, যেখান থেকে আপনি হরিণ, বাঘ ইত্যাদির পাশাপাশি হাঁটতে পারবেন। এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা পর্যটকদের বারবার হাঁটার জন্য এখানে নিয়ে আসে। এই ওয়াচ টাওয়ারটি একটি মিষ্টি জলের পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে হরিণ, বাঘ থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণী জল খেতে আসে। আর ঠিক তখনই আপনারা সেই সমস্ত বন্যপ্রাণীদের এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন এবং তাদের ছবি বা ভিডিও তুলতে পারবেন। তাই এই ওয়াচ টাওয়ারটি এর ক্যানোপি ওয়াক থেকে বন্যপ্রাণী দেখার এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। আমরা লঞ্চ থেকে যখন এই বাঁ দিকটা দেখছিলাম, ঘন জঙ্গলটা দেখা যাচ্ছিল, সেই জঙ্গলটার ভেতরেই এই নদীর জলটা ঢুকে পড়েছে। আর সেটা যখন আমরা যে দৃশ্যটা আমরা লঞ্চ থেকে দেখছিলাম, আর সেই জঙ্গলের ভেতরটাই আমরা ঢুকে পড়েছি এখন উড়াল পুলের মাধ্যমে। অর্থাৎ আমাদের লঞ্চ একটা নিকটবর্তী দোবাকি পয়েন্ট, একটা নিকটবর্তী তীরে আমাদের নামিয়ে দিয়েছে। আর সেখান থেকে এই উড়াল পুলটা তৈরি করা হয়েছে যাতে করে আমরা সেই নদীর ধারে যে জলা জঙ্গলটা আছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে পারি এবং তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে এই দোবাকি পয়েন্টটা তৈরি করা হয়েছে। সুন্দরবনের পাখি দেখার জন্য দোবাকি নিঃসন্দেহে সেরা স্থানগুলির মধ্যে একটি। ক্যানোপি ওয়াক আপনাকে সরাসরি অসংখ্য পাখি প্রজাতি রাজ্যে নিয়ে যায়। একটি সাধারণ মাছরাঙার ঝলকানি, একটি প্রাচ্যের পাদদেশীয় হর্নবিলের ধৈর্যশীল দৃষ্টি, একটি ব্রাহ্মণী ঘুড়ির নাটকীয় ডুব এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে উড়ে আসা বিভিন্ন ওয়ারব্লার এবং সানবার্ডের প্রাণবন্ত পালকগুলি দেখার জন্য আপনাকে এই দোবাকি ক্যাম্পে আসতেই হবে। এছাড়া এই দোবাকিতে একটি বড় প্রাকৃতিকভাবে ঘেরা পুকুর রয়েছে, যেখানে সংরক্ষণ এবং শিক্ষার জন্য বেশ কয়েকটি নোনা জলের কুমির রাখা হয়েছে। এই সমস্ত কুমিরগুলোকে কাছ থেকে দেখার, তাদের শক্তিশালী রূপ এবং জলে গোপনে চলাফেরা ইত্যাদি পর্যবেক্ষণ করার জন্য এই দোবাকি একটি নিশ্চিত, নিরাপদ এবং বিস্ময়কর সুযোগ প্রদান করে থাকে। সুন্দরবনের সমস্ত পয়েন্টের মতো দোবাকিতে কেবল নৌকায় করেই যাওয়া যায়, আর কোনো অন্য উপায়ে আপনি কোনোভাবে এই দোবাকিতে যেতে পারবেন না। আপনাকে যাত্রা শুরু করতে হবে গদখালি বা অন্যান্য নির্ধারিত জেটি থেকে, এবং
ঘন ম্যানগ্রোভ দিয়ে সারিবদ্ধ সরু বাঁকানো খালের মধ্যে দিয়ে যাত্রা সম্পন্ন করতে হবে। মনে রাখবেন, লাইসেন্সপ্রাপ্ত গাইড এবং বন বিভাগের প্রবেশের অনুমতি কিন্তু বাধ্যতামূলক এই দোবাকি পয়েন্টে যেতে হলে। আর এই দোবাকিতে যেতে হলে আপনারা হয় ভোরবেলার দিকে যান অথবা শেষ বিকেলের সময়গুলোতে যান, কারণ এই সময়গুলোতে বন্যপ্রাণী দেখা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আর ফটোগ্রাফির জন্য সবথেকে সুন্দর আলো প্রদান করে দোবাকি এই সময়গুলোতে। দোবাকিতে হাঁটার সময় কিন্তু আপনাদের অবশ্যই বন্যপ্রাণীদের বিরক্ত না করার জন্য নীরবতা বজায় রাখতে হবে এবং সেই সঙ্গে নিজেকে এবং অন্যদেরও বনের শব্দে সম্পূর্ণরূপে শান্তভাবে ডুবিয়ে রাখুন। এখানে কিন্তু ভুলেও আবর্জনা ফেলবেন না এবং আপনার গাইডের সমস্ত নির্দেশাবলী অনুসরণ করুন। এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি বলে তারজালিটা খোলেনি, ঘেরা আছে তারজালি দিয়ে। আর এইটা যখন কমপ্লিট হয়ে যাবে, এইখান থেকে যে ভিউ পয়েন্টটা করা হচ্ছে আরও ভেতর দিকে নিয়ে গেছে, আর সেখান থেকে এই জঙ্গলটার ভিউ আরও পরিষ্কারভাবে আসবে, আরও সুন্দর লাগবে তখন এই ভিউ পয়েন্ট থেকে এই জঙ্গলটাকে দেখতে। এখন এই ভিউ পয়েন্টের কাজ চলছে বলে এখনও এই তারজালিটা খোলা হয়নি। পরে যখন এই ভিউ পয়েন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন এইখানে একটা তারজালিটা খুলে এখানে একটা দরজাটাপি করে দেওয়া হবে। সেখান থেকে আমরা আরও ভেতর দিকে গিয়ে এই ভিউ পয়েন্ট থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য আরও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবো। আর এই ভিউ পয়েন্টটা হচ্ছে সবথেকে দর্শনীয় একটা ভিউ পয়েন্ট, কারণ এর লেন্থটা কিন্তু সাধারণ যে আমরা যে ভিউ পয়েন্টগুলো দেখছিলাম এতক্ষণ ধরে 3-4টে ভিউ পয়েন্ট দেখলাম, তার প্রায় 3 থেকে 4 গুণ দৈর্ঘ্য বেশি, এবং এটা আমাদের আরও গভীর জঙ্গলের দিকে নিয়ে যাবে। কিন্তু যেহেতু এটার এখনও কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, সেহেতু এখন আমরা ভেতর দিকে যেতে পারছি না। যখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এর কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এই ভিউ পয়েন্টের আরও ভেতরে গিয়ে সেখান থেকে আরও সুন্দরভাবে এই জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবো। তো এখন আমি আছি সুন্দরবনের একটা খুব সুন্দর জায়গায়, দোবাকি পয়েন্টে, আর হাঁটছি উড়ালপুলের ওপর দিয়ে। সুন্দরবনের মিষ্টি জল, যদিও আপনি চারপাশে সর্বত্র জল দেখতে পান, তবে জলের উচ্চ লবণাক্ততা এবং ভূগর্ভস্থ জলাশয়ে লবণাক্ত জলে অনুপ্রবেশের কারণে সুন্দরবনে পানীয় জল পাওয়া খুবই বিরল। সুতরাং আপনার জল খুব চিন্তাভাবনা করে ব্যবহার করুন। এখানে যে কষানটা দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে, সুন্দরবনে যেহেতু চারপাশে সমুদ্র রয়েছে আর সেই সমুদ্রের জল নদীর জলে এসে মিশেছে, তাই এখানে নদীতে যে জল পাওয়া যায় সেটা তো লবণাক্ত হয়েই থাকে। এই সুন্দরবনের যে নদী আছে, সেই নদীটা সমুদ্রে গিয়ে মেশার ফলে সমুদ্রের লবণাক্ত জল নদীর জলের সঙ্গে মিশে গিয়ে এইখানে চলে এসছে, যার জন্য এই নদীর জল পান করা সম্ভব নয়, কারণ সবসময় একটা নোনা ভাব থাকে নদীর জলে। আর সেই সঙ্গে এই সুন্দরবনের যে ভূমির জলও কিন্তু ভূমি খুঁড়ে যে জলটা বার করা হয়, সেখানকার জলও কিন্তু লবণাক্ত হয়ে থাকে। অর্থাৎ সুন্দরবনের আশেপাশে যে ভূমি আছে, সমস্ত ভূমির জল কিন্তু লবণাক্ত হয়ে থাকে। এছাড়া সুন্দরবনের সমস্ত নদীর জল লবণাক্ত হয়ে থাকে, যার জন্য সুন্দরবনে পানীয় জল পাওয়া একটা খুব কঠিন দুরূহ কাজ। আর পানীয় জল এখানে পেতে হলে অনেক সেটা খরচসাধ্য ব্যাপার হয়ে যায়, যেটা আমাদের অন্যান্য জেলায় তুলনামূলকভাবে আমরা খুব সহজে যেরকম পানীয় জল পেয়ে থাকি, সুন্দরবনে সেটা কিন্তু পাওয়া সম্ভব নয়। তাই সুন্দরবনের মানুষদের একটা এখান থেকে সতর্কবাণী করে দেওয়া হয়েছে যে তারা যেন এখানে জল অপচয় না করে এবং খুব ভেবেচিন্তে জল খরচ করে। আমরা যেই রকম জল খরচ করে থাকি সেরকম কিন্তু সুন্দরবনে খরচ করলে চলবে না, কারণ সমুদ্রের নোনা জল এখানে নদীতে মিশেছে এবং যার ফলে এখানে সর্বত্র কিন্তু নোনা জল পাওয়া যায়। মিষ্টি জল পাওয়া খুবই কঠিন কাজ এই সুন্দরবন অঞ্চলে।
প্রসঙ্গত আরেকটা কথা আপনাদের বলে রাখছি, আর সেটা হচ্ছে দোবাকি যেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু জলপথ ব্যবহার করতে হবে, যেটা একটু আগে বললাম। আর এই জলপথ ব্যবহার করে আপনারা দুটি রুটের মাধ্যমে এই দোবাকিতে আসতে পারেন। প্রথম রুটটি হচ্ছে সজনেখালি হয়ে সোনাখালি বা গদখালি ঘাট থেকে লঞ্চে উঠে সজনেখালি ইকো ট্যুরিজম কমপ্লেক্সে পারমিট নিয়ে দোবাকির দিকে আপনাদের রওনা হতে হবে। আর দ্বিতীয় উপায়টি হচ্ছে পক্ষীরালয় বা দয়াপুর হয়ে। পর্যটকরা সাধারণত এই পক্ষীরালয়ে বা দয়াপুরে রাত কাটান এবং পরদিন সকালে লঞ্চে করে দোবাকি যান, ঠিক যেমনটা আমরা করেছিলাম। পক্ষীরালয়ে রাতটা কাটিয়েছিলাম এবং তার পরদিন সকালবেলায় জলখাবার খেয়ে লঞ্চে করে এই দোবাকিতে এসছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি দোবাকি সেই খুব সুন্দর ওয়াচ টাওয়ারে। আর এখান থেকেই আমরা দোবাকি ক্যাম্পের চারপাশটা খুব ভালোভাবে দেখেছিলাম। এখান থেকে আপনারা বিভিন্ন বন্যপ্রাণী থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দোবাকি ওয়াচ টাওয়ার থেকে আপনারা সুন্দরবনের গভীর ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারবেন এবং তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে চিত্রা হরিণ, বন্য শূকর এবং ভাগ্য ভালো থাকলে বাঘেরও দেখা মিলতে পারে। এটি একটি সুরক্ষিত এলাকা, তাই এখানে প্লাস্টিক ফেলা বা উচ্চ শব্দ করা কঠোরভাবে নিষিদ্ধ। আর এই ওয়াচ টাওয়ারের সামনে একটি মিষ্টি জলের পুকুর রয়েছে, যেখানে বনের প্রাণীরা জল খেতে আসে। আর এই পুকুরটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করে দেওয়া হয়েছে, যাতে বন্যপ্রাণীরা পুকুরে মিষ্টি জল খেয়ে বেঁচে থাকতে পারে। কারণ এখানে যে সমস্ত জল পাওয়া যায় সবই নোনা জল, কারণ সমুদ্রের জল ঢুকে গেছে এই সমস্ত জঙ্গলের মধ্যে। আর সেই জল খেলে বন্যপ্রাণীরা বেশি দিন বাঁচবে না, তাই তাদেরকে বাঁচানোর জন্য, তাদের সংরক্ষণের জন্য এই মিষ্টি জলের পুকুরটি তৈরি করা হয়েছে। এবং তারা যখন জল খেতে আসবে তাদের সেই জল খাওয়ার দৃশ্য দেখার জন্য এবং তাদেরকে দেখার জন্য, সেই বন্যপ্রাণীদের দেখার জন্য এই ওয়াচ টাওয়ারটি তৈরি করা হয়েছে। এছাড়া পর্যটকদের জন্য এখানে সরকারি ফরেস্ট রেস্ট হাউস এবং পরিবেশ বান্ধব রিসোর্টের ব্যবস্থাও রয়েছে। আপনারা যদি শীতকালে এখানে আসেন তাহলে এখানকার জলাশয়ে নোনা জলের কুমিরকে আপনারা রোদ পোহাতে দেখতে পাবেন। এই ওয়াচ টাওয়ার থেকে বনের বিস্তীর্ণ অংশ এবং জলাভূমি পরিষ্কারভাবে দেখা যায়। এছাড়া বনের ভেতরের প্রাণীদের গতিবিধি লক্ষ্য করার জন্য এই ওয়াচ টাওয়ারটি একটি চমৎকার জায়গা। ওয়াচ পয়েন্টে আর উপর থেকে দেখাচ্ছি এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য কীরকম। আর দূরে কতগুলো হরিণ বসে আছে দেখা যাচ্ছে। আর তার পাশে দেখা যাচ্ছে একটা পানীয় জলের লেক, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, পানীয় জলের পুকুর তৈরি করা হয়েছে। এখানে কিন্তু পানীয় জল পাওয়া দুষ্কর ব্যাপার। সেই পানীয় যেহেতু এখানকার সমস্ত জল নোনা হয়ে থাকে, লবণাক্ত হয়ে থাকে, তাই এখানকার যে সমস্ত পশু পাখি আছে তারা কিন্তু সেই জল পান করতে পারে না, যার ফলে জল পান করার অভাবে তারা কিন্তু মারা যায়। তারা যাতে পানীয় জল, মিষ্টি পানীয় জল খেয়ে বেঁচে থাকতে পারে, তাদের জন্য এখানে একটা মিষ্টি পানীয় জলের পুকুর তৈরি করে দেওয়া হয়েছে। আর সেই পুকুরের পাড়ে দেখতে পাচ্ছি কতগুলো হরিণ বসে আছে, তারা যাতে এই মিষ্টি জল পান করে জীবন ধারণ করতে পারে। এবং সেই সঙ্গে যত পশু পাখি আছে তারাও যেন এখানে বিনা জলের অভাবে, পানীয় জলের অভাবে যাতে মারা না যায়, তাদের সেই কথা চিন্তা করে এখানে একটা মিষ্টি পানীয় জলের পুকুর তৈরি করে দেওয়া হয়েছে। তো ওয়াচ পয়েন্ট থেকে দেখাচ্ছি এই সুন্দরবনের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে রিল্যাক্স দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের দোবাকিতে অবস্থিত সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারের উপর। সুন্দরবন টাইগার রিজার্ভের দোবাকি ওয়াচ টাওয়ার বনের ভেতরের অন্যতম জনপ্রিয় আকর্ষণ, যা এই রোমাঞ্চকর ক্যানোপি ওয়াক এবং ঘন জঙ্গলের দৃশ্যের জন্য বিখ্যাত। সুন্দরবনের বাফার জোনে অবস্থিত এই ওয়াচ টাওয়ারটি সারা বছর ধরে বন্যপ্রাণী প্রেমী, আলোকচিত্রী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের আকর্ষণ করে। এখান থেকে বাঘ দেখার নিশ্চয়তা কিন্তু কখনোই দেওয়া হয় না। সুন্দরবন জাতীয় উদ্যান একটি সুরক্ষিত প্রাকৃতিক আবাসস্থল, চিড়িয়াখানা নয়। রয়্যাল বেঙ্গল টাইগাররা এখানে বনে অবাধে বিচরণ করে এবং এটিকে দেখা সম্পূর্ণরূপে ভাগ্য, সময় এবং প্রাকৃতিক চলাচলের ধরনগুলির উপর নির্ভর করে।
দেখো দুটো হরিণ বসে আছে, আর হরিণগুলো ঠিক যে পুকুরটার পাশে বসে আছে, এটাই হচ্ছে সেই মিষ্টি জলের পুকুর। এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তাদের পানীয় জল সরবরাহ করার জন্য, কারণ তারা নদীর জল খেতে পারে না, নদীর জল লবণাক্ত হয়ে থাকে। সমুদ্রের জল নদীতে এসে মেশার ফলে একটা লবণাক্ত সবসময় ভাব থাকে, সেই জন্য পানীয় জল অভাবে পশু পাখিরা মারা যায় এখানে। তাদের কথা চিন্তা করে বেঁচে থাকার জন্য, তাদের জীবন ধারণের জন্য এই পুকুরটা তৈরি করে দেওয়া হয়েছে। এখন আমি আছি সেই দোবাকি পয়েন্টে, 5 পয়েন্টে। সুন্দরবন ভ্রমণে এই ক্যানোপি ওয়াকটি একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে, কারণ এটি পর্যটকদের খাঁচায় বন্দি পশুর মতো নয়, বরং নিজেরা সুরক্ষিত থেকে মুক্ত বন্যপ্রাণীদের তাদের স্বাভাবিক পরিবেশে দেখার সুযোগ করে দেয়। এই ক্যানোপি ওয়াক সুন্দরবনের অন্যতম প্রধান এবং রোমাঞ্চকর পর্যটন আকর্ষণ, যা দোবাকি ওয়াচ টাওয়ার কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। এটি মাটি থেকে প্রায় 20 ফুট উঁচুতে অবস্থিত একটি ঘেরা হাঁটাপথ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের সুন্দরবনের দোবাকি ক্যাম্প দেখা শেষ হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে দোবাকি ক্যাম্প দেখে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর পথে আমরা এক অপূর্ব বৃষ্টি ভেজা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম, সেটাই এখন দেখাচ্ছি আমার চ্যানেলে। দোবাকিতে গেলে আপনারা ওয়াচ টাওয়ার থেকে শুরু করে ক্যানোপি ওয়াক ইত্যাদি দেখতে তো পাবেনই, সেই সঙ্গে ক্যানোপি ওয়াক এবং ওয়াচ টাওয়ার দেখে যখন বাইরে বেরিয়ে আসবেন, তখন এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই দোবাকিতে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন সেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে দোবাকি থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেহেতু সেই সময় বৃষ্টি পড়ছিল, তখন প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল। এক অপূর্ব বৃষ্টি ভেজা প্রাকৃতিক সৌন্দর্য দেখেছিলাম এই দোবাকিতে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থাকার রিসর্ট আছে। আপনার ইচ্ছা করলে এই দোবাকিতে এসে যদি রাত কাটাতে চান, সেটাও করতে পারবেন। এখানে সেই ব্যবস্থাও করে দেওয়া আছে। একটা খুব সুন্দর গাছগাছালিতে ঘেরা অপরূপ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গাটা। সুন্দরবনের দোবাকিতে যদি আপনারা থাকতে চান, তাহলে সুন্দরবন দোবাকি ক্যাম্পে আপনারা অনেক রিসর্ট পেয়ে যাবেন, যার মধ্যে উল্লেখযোগ্য নামকরা রিসর্টগুলি হচ্ছে বনবিথি রিসর্ট, এরপর আছে হেতালবন ইকো রিসর্ট, তারপরে রিসর্টটির নাম হচ্ছে 0 ক্লক ম্যানগ্রোভ রিসর্ট, এটি দোবাকি ক্যাম্পে অবস্থিত। আর সবশেষে উল্লেখযোগ্য আরেকটি রিসর্ট হচ্ছে ঝড়ে জলে জঙ্গলে, এটা দোবাকি ক্যাম্পে অবস্থিত একটা খুব সুন্দর রিসর্ট। বনবিথি রিসর্টের ভাড়া হচ্ছে 3000 টাকা পার নাইট, হেতালবন ইকো রিসর্টের ভাড়া হচ্ছে 4000 টাকা পার নাইট, আর 0 ক্লক ম্যানগ্রোভ রিসর্টের ভাড়া হচ্ছে 1800 টাকা পার নাইট। দোবাকিতে বৃষ্টি স্নাত এই দিনটি আমাকে এক অনন্য মনোমুগ্ধকর এবং প্রশান্তিদায়ক প্রভাব দিয়ে মুগ্ধ করেছিল। আকাশ প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল এবং বৃষ্টির ফোঁটা যখন পড়ছিল, তখন বাতাসে এক সতেজতার অনুভব করেছিলাম। বৃষ্টির আওয়াজে ছন্দময় শব্দ এক প্রশান্তিদায়ক সুর তৈরি করেছিল, যা দোবাকির এই দিনটিকে অত্যন্ত শান্তিপূর্ণ করে তুলেছিল। বৃষ্টি স্নাত দোবাকিতে আমি চারপাশের পরিবেশটিকে অত্যন্ত সুন্দরভাবে পরিবর্তিত হতে দেখেছিলাম। দোবাকি পয়েন্ট দেখা শেষ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। আর এখন দোবাকি পয়েন্ট দেখে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, আবার লঞ্চ উঠবো। আর লঞ্চ উঠে এবার আমাদের লঞ্চ একটা সরু খাড়ির মধ্যে পড়বে, আর সেই সরু খাড়ির মধ্যে দিয়ে আরও গভীর জঙ্গলের শোভা দেখতে দেখতে আমরা আবার আমাদের পরবর্তী সাইট সিন সজনেখালির দিকে এগোবো। গাছপালাগুলোকে আরও অনেক ঘন সবুজ এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। মেঘলা আকাশের প্রতিফলন ঘ্রাণে মাটিতে জলবদ্ধতা তৈরি হয়েছিল এবং শীতল বাতাস বৃষ্টিতে ভেজা মাটির তাজা
মাটির সুবাস বহন করে এনেছিল। দোবাকিতে এই বৃষ্টিস্নাত দিনটিতে যখন আমরা এই বৃষ্টির সময় হাঁটছিলাম, তখন একটা প্রাণবন্তকর অভিজ্ঞতা আমার মনে জেগে উঠেছিল। বৃষ্টির প্রতিটি ফোঁটা আমার ত্বককে শীতল করে তুলেছিল এবং একটি সতেজ অনুভূতি নিয়ে এসেছিল। দোবাকির ভিউ পয়েন্ট দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী সাইটের দিকে। একটা সুদীর্ঘ উড়াল পুলের মাধ্যমে এই দোবাকি ভিউ পয়েন্টটা তৈরি করা হয়েছে। আর গোটা এলাকা জুড়ে একটা গভীর জঙ্গল আছে, আর গভীর জঙ্গলের সঙ্গে নদীর জল, লবণাক্ত জল সেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। এখানে কিন্তু কোনো রকম জনবসতি কিচ্ছু নেই, এটা কৃত্রিমভাবে যা দেখছেন সব কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো সেইটা এতক্ষণ ধরে আমরা দেখলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এই দোবাকি পয়েন্ট দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী সাইট সিন হচ্ছে সজনেখালি। আর ফেরার পথে আমরা কিন্তু যে পথে এসেছিলাম সে পথে কিন্তু ফিরবো না। ফেরার পথে একটা সরু খাড়ির মধ্যে দিয়ে আমাদের লঞ্চ যাবে, আর সেই সরু খাড়ির দুপাশে থাকবে ঘন জঙ্গল। আর সেই ঘন জঙ্গলের শোভা দেখতে দেখতে আমরা যে পথে এসেছিলাম সেই পথেই সেই ডেস্টিনেশনে আবার ফিরে যাব ঘুর পথে। আমাদের শেষ সাইট সিন হচ্ছে সজনেখালি ব্যাঘ্র প্রকল্প। সেখানে এরকম অসাধারণ কিছু ভিউজ আছে, সেগুলো সব দেখে আমরা আবার আমাদের কোকিরালয় হোটেলে ফিরে যাব। তো এখন দোবাকি ক্যাম্পের ভিউ পয়েন্ট দেখলাম এতক্ষণ ধরে, সেই দর্শন শেষ করে সেই ভিউ পয়েন্ট দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিনের দিকে। দোবাকির এই বৃষ্টিস্নাত দিনটি এমন এক বিশেষ মুহূর্ত ছিল যা আমাকে প্রকৃতির সাথে সংযুক্ত করেছিল এবং ধীর গতিতে চলার এবং জীবনের একটি ভিন্ন ছন্দ উপভোগ করার সুযোগ এনে দিয়েছিল।